২৮ বছর ধরে জেলখানায় বন্দি জীবনযাপন করছে মঞ্জু। সেই জেলের কারারক্ষী শম্ভুর সাথে মঞ্জুর গোপনে অনেক বছর ধরেই ভাব চলছে। হঠাৎ একদিন জেলখানার ভেতরে এক বড় রাজনৈতিক নেতার ভাই নিখোঁজ হয়ে যায়। জেলখানার ভেতর থেকে নিখোঁজ হওয়া কি এত সহজ, নাকি মেরে ফেলে গুম করা হয়েছে? এবার শুরু হয় ইনভেস্টিগেশন। যে ইনভেস্টিগেশনে উঠে আসে মঞ্জু শম্ভুরও নাম। তারা এখানে কিভাবে কানেক্টেড, এটা জানলে মাথা ঘুরে যাবে। আর সাথে তো আছে বিশাল টুইস্ট। তাহলে আর কথা না বাড়িয়ে সাসপেন্সে ভরা ক্রাইম থ্রিলার এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় ১৯৯৪ সালের মধ্যপ্রদেশের শিবপুরী এলাকা দিয়ে। সেই এলাকার একটা বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় মঞ্জু সিং নামে একজনকে। কোর্ট কাচারির মাধ্যমে জানা যায় মঞ্জু সিং টাকার লোভে সহজ সরল দুই প্রেমিক প্রেমিকাকে নির্মমভাবে হত্যা করেছে। সবকিছু প্রমাণিত হওয়ায় আদালত মঞ্জু সিংকে ২৮ বছরের কারাদণ্ড দেয়। মঞ্জু চুপচাপ মেনে নিয়ে জেলখানার ভেতরে নতুনভাবে শুরু করে। সিন নিয়ে আসা হয় প্রেজেন্টের জেলখানাতে। সেই ইয়াং মঞ্জু সিং এখন বয়স্ক হলেও কারাগারে আছে তার দাপট। সকাল হলে পায় চা, বাজারের লিস্টও তার মন মতো হতে হয়। এমনকি তার গোপন ফোনও রয়েছে। ফোন করে সে শম্ভু মিশ্রাকে। ফোন করে বাজার লিস্ট ঠিকঠাক নিয়ে আসতে বলে। শম্ভু মিশ্রা জেলখানার এক কনস্টেবল। সেদিনই নতুন জেলার আসে পুরাতন জেলারের পোস্টে। তাই শম্ভু মঞ্জুর সাথে কথা বলার পরপরই নতুন জেলারকে ওয়েলকাম করে। নতুন জেলারের কাছে শম্ভু দাবিও করে জেলখানার মধ্যে এবার সবার থাকার মতো যেন একটা কোয়ার্টার বানানো হয়। জেলার বলে, এখানে কোয়ার্টার হবে, কিন্তু সেইটা আমার রিটায়ারমেন্ট কিংবা এখান থেকে চলে যাওয়ার পর। রাতে এক লেডি কারারক্ষী মঞ্জুকে জাগিয়ে তোলে। মঞ্জু কারারক্ষীকে টাকা দিয়ে এক দরজার পাশে এসে নক করে। অন্য পাশ থেকে তখন নক করে শম্ভুও। শম্ভু এবং মঞ্জু এভাবে একে অন্যের সাথে অনেক দিন ধরেই কথা বলে যাচ্ছে। সেখানে দেয়ালের এক ফুটো আছে, যে দিক দিয়ে শম্ভু মঞ্জুর জন্য দেয় এক ড্রিঙ্কসের বোতল। তারপর জানায়, সামনে বোধহয় আর এভাবে তোমার সাথে কথা বলতে পারবো না। নতুন জেলার সব দিকে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন। এসব বলার পর শম্ভু আজকের তারার প্রশংসা করতে থাকলে মঞ্জু শম্ভুর পরিবার সম্পর্কে জানতে চায়। শম্ভু জানায় তার স্ত্রী মারা গিয়েছে, এক ছেলে আছে, সেও আমেরিকাতে থাকে, কিন্তু তাকে আর দেখতে পারে না। এই হচ্ছে অবস্থা। মঞ্জু সবকিছু শুনে বাজার ঠিকঠাক নিয়ে আসতে বলে চলে যেতে থাকলে আবার পেছন ফিরে দরজায় নক করে জন্মদিনের শুভেচ্ছা জানালে শম্ভু খুশিই হয়। এরপর শম্ভু ভালো ভালো সবজিগুলো ভ্যানে ভরিয়ে চলে আসে জেলখানার মধ্যে। শম্ভু একজন কনস্টেবল, আবার পার্ট টাইম জব হিসেবে রাতে জেলখানাতে সবজিও দিতে থাকে। আর এই সবজি দিতে এসে কারারক্ষীদের হাতে তার জিনিসপত্রের উপরও চলে কাটাকাটি। কিন্তু শম্ভু দাপট দেখিয়ে একটু হাত দিতে দিয়ে ভেতরে প্রবেশ করে সবজিগুলো দিয়ে দেয়। পরের দিন নতুন জেলার তার সকল কর্মকর্তা কর্মচারীকে ডাকে। এক কারারক্ষী জেলারের সাথে দেখা করার জন্য জেলখানাতেই বন্দি ভরি ভাইয়া নামে এক রাজনৈতিক নেতার উপহার সামগ্রী জেলারের কাছে নিয়ে আসলে জেলার সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। তারপর সেই কারারক্ষী তো ওয়ার্নিং দেয়ই, সেই সাথে সবার উদ্দেশ্যে বলে, কারাগারে কারোর সাথে কোনো পীড়িত চলবে না। যদি আমি এটা দেখি তাহলে খবর করে ছেড়ে দেব। এসব শুনে কিছুটা ভয় পেয়ে যায় শম্ভু। এর মধ্যেই জেলখানায় দেখানো হয় নতুন মহিলা কয়েদি। তাদের মধ্যে একজনকে দেখে মনে হয় তাকে ফাঁসানো হয়েছে। নাম রেজিস্ট্রেশনের সময়ও তাকে মনমরা অবস্থায় দেখা যায়। তার নাম হচ্ছে নয়না, বয়স ২২। গোপন রুমে যখন নয়নার পুরো বডি চেক করা হচ্ছিল, তখনও নয়না যেন খুব অপমান বোধ করছিল। একজন নিরপরাধ মানুষের জন্য এসব আসলেই অনেক হেনস্থার। সবকিছু চেক করা শেষ হলে নয়নাকে মঞ্জুর এরিয়ার দিকেই রাখা হয়। মঞ্জু নয়নার মন খারাপ দেখে একজনকে জিজ্ঞেস করে, এই নতুনজন কিভাবে এখানে? একজন জানায়, মেয়েটি ভালো, ব্যাংকে জব করত, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। রাতে মঞ্জু এক কারারক্ষীর সাথে ড্রিঙ্কস করে। সেখানে দুজন জীবনের অনেক বিষয় নিয়ে গল্প করতে থাকলে কারারক্ষী একসময় জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই দুজনকে খুন করেছিলেন? মঞ্জু বলে, তা জেনে আর কি করবে, আমি তো এখানেই, এত বছর ধরে এখানেই আছি, তাই এসব মেনে নিয়ে এখানকার সবকিছুকে আপন করে নিয়েছি। পরের দিন নেনা সহ কয়েকজনের আদালতে যাওয়ার নোটিশ আসে। নেনা খুশি মনেই গাড়িতে ওঠে, কারণ সে মনে করে তার বেল হয়ে যাবে। আদালতে যাওয়ার নোটিশ আসে ভরি ভাইয়ারও। নারী পুরুষ একই গাড়িতে করেই নিয়ে যাবে। ভরি গাড়িতে ওঠার আগে জেলখানার ভেতরে থাকা দুই কুকুরের বাচ্চাকে গাড়ির চাকার নিচে রেখে দেয়, যা নেনা দেখে কষ্ট পায়। ভরি গাড়িতে উঠেই দাপট দেখাতে থাকে যেন গাড়ি স্টার্ট দেয়। এতে দুই কুকুরের বাচ্চা মারা যায়। মা কুকুর ছুটে আসে। নয়নাও গাড়িতে কষ্টই পায়। আর তখনই গাড়ির ভেতরে ভরির নজরে আসে নয়না। এর মধ্যে আদালত চত্বরে গাড়ি আসলে নয়না নেমে গেলেও কারারক্ষীকে ধরে ভরি। কারারক্ষী ইতস্তত বোধ করে,
কিন্তু ভরি তাকেও থ্রেট দেয়া শুরু করে। তাই নেনার নাম ঠিকানা বলে দেয়। আদালতে নেনাকে তার উকিল বলে বেল আজ পেয়ে যাবে। পাশে থেকে ভরি শুনে নেনার উকিলকে ডাক দেয়। নেনার উকিল ভরিকেও বলে কেস এত জটিল নয়, আজ আমার ক্লায়েন্ট বেল পেয়ে যাবে। কিন্তু ভরি বলে আপনি দেখবেন যেন আজকে বেল না পায়। অন্যদিকে জেলার এবার সব মহিলা কয়েদিদের সাথে দেখা করতে আসে। এসে জানায় আপনাদের যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলো অভিযোগ বক্সে দেবেন। নতুন জেলারকে দেখে মঞ্জু সিং একজনকে জিজ্ঞেস করে নাম কি? জানানো হয় প্রকাশ সিং। নাম শুনে মঞ্জুর জন্য পরিচিত মনে হয়। অন্যদিকে জেলারের সাথে শম্ভুও এসেছিল। শম্ভু শুধু মঞ্জুকে খুঁজতে থাকে। রাতে মঞ্জু নেনার কান্নার আওয়াজ পায়। নেনা বেল না পেয়ে আবারও জেলখানায় আসায় কান্না করতে থাকে। নেনার কান্না করা দেখে মঞ্জু এসে নেনার পাশে বসে। নেনা জানায় আমি কোনো চুরি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। মঞ্জু বলে এখানে আমরা সবাই একই কথা বলি, তারপরও আমাদের এখানেই থাকতে হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরের দিন ভরি ভাইয়াকে তার চেলারা জিজ্ঞেস করে আপনার ভাইকে জানালেই তো পারেন, তাহলে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। ভরির ভাই এমএলএ হলেও ভরি জানায় আমি নিজেই তো এখান থেকে একাই যেতে পারি, আমার ভাইকে লাগবে কেন? সেই সময় ভরি তাদের এরিয়ে এক বৃদ্ধ লোককে কাপড় ধুতে দেখে বৃদ্ধ লোকটিকে কাছে ডাকে। এরপর এই এরিয়াতে কাপড় ধোয়ার জন্য নির্মমভাবে মারতে থাকে। মার খেয়ে বৃদ্ধ মাটিতে পড়ে থাকলে জেলার এসে তা দেখতে পায়। এটা দেখে জেলারের ভরির উপরে রাগ হয়, তাই কঠিন এক সেলে রাখে, কিন্তু সেই সেলে বেশিক্ষণ রাখতে পারে না। জেলারের কাছে উপরের একজনের ফোন আসে এবং নির্দেশ দেয় কঠিন সেল থেকে যেন তাকে দ্রুত মুক্ত করা হয়। ভরির আসল নাম কেশব। জেলার তার বসের আদেশ পেয়ে কেশবকে কঠিন সেল থেকে মুক্ত করে দেয়। মুক্ত করার পর জেলার গিল্টি ফিল করতে থাকে, তাই বাসায় এসে ড্রিঙ্কস করে। রাতে কেশবকে তার পুলিশ জানায় আপনার হয়ে নতুন জেলারের কাছে কিছু গিফট নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো উনি তো নেননি, উল্টো অনেক কথা শুনিয়েছে। কেশব এসব শুনে জেলারকে ফোন করে আর উল্টোপাল্টা সব কথা শোনায়। এতে জেলারের মাথা গরম হয়ে যায়, তাই রাতেই গাড়ি নিয়ে আসে জেলখানায়। তারপর সোজা কেশবের কাছে এসে ধুমসে মারতে শুরু করে। একেবারে আধমরা করে শান্ত হয় জেলার। কেশবকে আধমরা করে ফেলে বাইরে এসে কেশবের কাছের কারারক্ষীকে নির্দেশ দেয় রুম লক করে দেওয়ার। তারপর চলে আসে বাড়িতে। সেই রাতেই মঞ্জু এক কারারক্ষীকে বলে বাইরে আসে। পরের দিন জেলার জেলখানায় এসে জানতে পারে কেশব জেলখানা থেকে নিখোঁজ। সবাইকে একত্রিত করে জিজ্ঞেস করে কার ডিউটি কখন ছিল। শম্ভু জানায় তার সন্ধ্যাতে ছিল। তারপরে নাদিমের। এই নাদিম কেশবের চামচা ছিল। একটু পরেই ওপর মহল থেকে কল আসে জেলারের কাছে। জানানো হয় কেশব নিখোঁজ নিয়ে ইনকোয়ারি বসবে। জেলার তাই ইনকোয়ারির ব্যাপার সবাইকে জানায়। তারপর শম্ভু এবং নাদিমকে আলাদা করে ইনকোয়ারি অফিসারের সামনে সাবধানে কথা বলতে বলে। স্পেশালি ভয় দেখায় নাদিমকে। এর মধ্যেই কেশবের নিখোঁজের ওপর তদন্তকারী অফিসার হিসেবে জেলখানাতে চলে আসে ইন্সপেক্টর অদিত সিং। এই অদিত সিং শম্ভুকে নিয়েই সামনে এগোতে থাকে। শম্ভু জানায় আপনাকে সব জানাবো, আপনাকে জানাতে আমাদের ভয় নেই। নাদিমকে ডেকে নিয়ে আসে। নাদিম জানায় হঠাৎ করে জেলার স্যার জেলখানায় এসে কেশবের কাছে এসে তাকে প্রচণ্ড মারে, আর সে চলে যাওয়ার সময় আমাকে গেট লক করে দিয়ে যেতে বললে আমি সেটাই করি। তারপর সকালে দেখি নিখোঁজ। অতীতের পর এক এক করে কেশবের জেলাদেরকেও ইন্টারোগেট করে। জেলারা জানায় ভাই তো বিন্দাজি ছিল। এই ছেলে ন্যানা নামে এক মেয়েকে টার্গেট করে মজা নিতে চেয়েছিল। ন্যানার কথা আসে ইন্সপেক্টর অতীত ন্যানাকে ডাকে। ন্যানা জানায় আমি কেশবকে সেরকম ভাবে চিনিও না, আমরা একসাথে কোর্টে গিয়েছিলাম বেল নিতে, কিন্তু আমার বেল হয়নি। অতীত আরো কিছু প্রশ্ন করলে শম্ভু ন্যানাকে পাশ কাটিয়ে দেয়। এরপর অতীত জেলখানায় যে সকল পুলিশ থাকে তাদের একত্রিত করে জিজ্ঞেস করে সেদিন রাতে কি কেউ ঢুকেছিল। অনেকে না বললেও একজন জানায় শম্ভু ঢুকেছিল, তাও আবার ডিউটির বাইরে। অন্য পুলিশ তখন বলে শম্ভু ডিউটির বাইরে জেলখানায় সবজি দেয়া এবং জেলখানা থেকে সবজি নিয়ে গিয়ে ব্যবসা করে। এটা আমরা সবাই জানি, এতে রহস্যের কিছু নেই। এই পর্যায়ে এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শম্ভু ভ্যানে করে জেলখানা থেকে সবজির বস্তাগুলো বের করে। তখন একজন খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে থাকলে শম্ভুই খুঁচিয়ে দেখায়, আর তখনই তার ছুরিতে কিছু একটা বাঁধে। তাই ছুরি মুছে বের হয়। বের হওয়ার পর একটা জায়গায় এসে লাইট মারলে রক্তের ছিটাও দেখতে পায়। তাই দ্রুত কোনো এক জায়গায় বস্তাটা সরানোর চিন্তা করে। সিন ইনভেস্টিগেশনে ফিরলে অতীত আসে শম্ভুর বাইরের সবজির দোকানে। সেখানে দেখতে পায় শম্ভুর সবজির দোকান যে দেখাশোনা করে তাকে। অতীত তাকে পেয়ে জিজ্ঞেস করে শম্ভু সবজি নিয়ে কতদিন আগে এখানে এসেছিল। লোকটি জানায় ৫-৬ দিন। অতীত এবার জিজ্ঞেস করে সেদিন রাতে কি এসেছিল। লোকটি কিছুটা নিচু গলায় জানায় হ্যাঁ। এরপর পুরো ঘটনাটা বলে, যেটা দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। শম্ভু ভ্যান নিয়ে সোজা আসে তার দোকানে। দোকানে এসে তার কর্মচারীকে বলে একটা ড্রিঙ্কস নিয়ে আসতে। কর্মচারী ড্রিঙ্কস নিতে গেলে শম্ভু সবজির বস্তাগুলো রেখে লাশের বস্তা শুধু নিয়ে যায়। এদিকে কর্মচারী এসে শম্ভুকে খুঁজে পায় না। এসব কিছু ইন্সপেক্টর অতীত সিংকে জানায়। সব শুনে অতীত সিং এবার আসে শম্ভুর বাড়িতে। এসে দেখে শম্ভু ড্রিঙ্কস করছে।
শম্ভু অতীতের জন্য ড্রিঙ্কস রেডি করে। অতীত দেখতে পায় শম্ভুর বাসায় অনেক বড় ফ্রিজও রয়েছে। শম্ভু জানায় এইটা এক কয়েদি তাকে ভালোবেসে দিয়েছে। এসব কথার মধ্যেই অতীত জানায় আমি আগামীকাল চলে যাচ্ছি। এইটা শুনে শম্ভু জিজ্ঞেস করে এত আগেই যাবেন কেন? কেসটা ইনভেস্টিগেশন কি শেষ? অতীত জানায় সবাইকে ইন্টারোগেট করা হয়েছে, শুধু এখন আপনিই বাকি। শম্ভু অবশ্যই জিজ্ঞেস করে কি জানতে চান বলেন। ইন্সপেক্টর অতীত সিং বলে যেই রাতে কেশব নিখোঁজ হলো সেই রাতে আপনি তো জেলখানাতে গিয়েছিলেন। শম্ভু বলে হ্যাঁ গিয়েছিলাম, সবজি নিতে গিয়েছিলাম। অতীত এবার জিজ্ঞেস করে তাহলে আগে কেন বললেন না? শম্ভু জানায় আমি জেলখানা থেকে সবজি চুরি করি, এটা কি কাউকে বলা যায়? অতীত এবার প্যাঁচ ধরে, জিজ্ঞেস করে জেল থেকে সবজি নিয়ে আপনার দোকানে আসলেন, তারপর কর্মচারীকে বললেন ড্রিঙ্কসের ব্যবস্থা করতে, কিন্তু ড্রিঙ্কস না করে চলে আসলেন কেন? শম্ভু জানায় বয়স হয়ে গিয়েছে, ড্রিঙ্কস চেয়েছিলাম, পরে মনে হলো ঘরেই যাই, ঘরে 1-2 প্যাক এরকম খাই। আপনি কি মনে করছেন আমি বস্তায় ভরিয়ে কেশবকে পালাতে সাহায্য করেছি? অতীত বলে এটা তো করতেই পারেন। শম্ভু জানায় গেটে যে পাহারাদার থাকে বস্তায় কোনো ইঁদুরও জীবিত বের হতে পারবে না, হাতে এক ছুরি নিয়ে সব দিকে শুধু খোঁচায়। এসব বলার সময় শম্ভু অতীতের জন্য আরও 1 প্যাক বানানোর জন্য ফ্রিজ থেকে বরফ নিতে গেলে দেখা যায় শম্ভুর ফ্রিজেই কেশবের ডেড বডি রয়েছে, কিন্তু শম্ভু সেইটা বুঝতে দেয় না অতীতকে। অতীত ড্রিঙ্কস করে চলে যায়। পরের দিন অতীত জেলার প্রকাশের কাছে আসে, এসে বলে আমি জেনেছি যেদিন থেকে কেশব নিখোঁজ হয়েছে সেদিন মাঝরাতে আপনি কেশবের সেলে গিয়ে তাকে মেরেছিলেন। জেলার জানায় হ্যাঁ এটা সত্যি, আমি খুব মেরেছি, কিন্তু এবার কাছে পেলে একেবারে জানে মেরে ফেলবো। তাকে যে মেরেছিলাম সেটার স্টেটমেন্ট নিতে চাইলে নাও, আমি দিতেও দ্বিধাবোধ করব না। অতীত তার ফোন রেকর্ডিং বের করে জেলারকে স্টেটমেন্ট দিতেই বলে। জেলারও কোনো প্রকার সংকোচ ছাড়াই কেশবকে মাঝরাতে প্রচণ্ড মারার স্টেটমেন্ট দিয়ে দেয়। সেদিন রাতেই শম্ভু জেলারের বাংলোর পেছনে এক কবর খুঁড়ে সেখানে কেশবকে পুঁতে রাখে। পরের দিন জেল থেকে ছাড়া পেয়ে চলে যায় মঞ্জুও। কেটে যায় 11 মাস। হঠাৎ একদিন অতীতকে এক পুলিশ ফোন করে। অতীত তাই ঘুম থেকে উঠে পুলিশের আইজি রুমে আসে। আইজিকে আবার কেশবের ভাই যে কেনা এমএলএ সে ফোন করে বলে আমি আমার ভাইকে জেলে পাঠিয়েছিলাম যেন নিরাপদে থাকে, কিন্তু আমার ভাইয়ের খোঁজ নেই, আমার ভাইয়ের কিছু হলে সবাইকে দেখে নেব। আইজি এমএলএর সাথে কথা বলা শেষ করতেই অতীত ভেতরে ঢোকে। তখন আইজি অতীতকে বলে তুমি ভালো অফিসার জন্য তোমাকে আমি শিবপুরীতে পাঠিয়েছিলাম, কিন্তু কেসটার কিছুই করতে পারোনি, শুধু জেলারকে সাসপেন্ড করিয়েছ। জেলারের বাংলোর পেছনে একটা পুঁতে রাখা লাশের কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছে। লাশটা 11-12 মাস আগের, তার মানে কেশব নিখোঁজের সময়কার। তুমি নিজে শিবপুরীতে গিয়ে ব্যাপারটা দেখবে। এখন লাশটা কেশবের না হলেই হয়, যদি তাই হয় তবে তার ভাই কিন্তু ছেড়ে দেবে না। অতীত চলে আসে শিবপুরীতে। অতীতের সামনে কঙ্কাল উঠানোর কার্যক্রম শুরু হয়। অতীত কঙ্কালের পাশে একটা আংটি পায় যেটা ফরেন্সিক টিম সংগ্রহ করে। কঙ্কাল উঠিয়ে নেয়ার পর কেশবের ডিএনএর সাথে মিলে যায়, অর্থাৎ কনফার্ম হওয়া যায় যে এই কঙ্কালটা কেশবের। আইজি অতীতকে ফোন করে বলে আমার সাথে জেলার প্রকাশ সিং এর কথা হয়েছে, তিনি মার্ডার করেননি। তোমার হাতে রয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে খুঁজে বের করবে কে এই মার্ডারের সাথে জড়িত। যদি 3 দিনের মধ্যে কেস সলভ করতে না পারো তাহলে সেখান থেকে রিজাইন লেটার পাঠিও, আমার কাছেও আসতে হবে না। ফোনে এরকম কথা শুনে অতীত আবার কেশবের খাস কারারক্ষী নাদিমকে ডাকে। নাদিম বলে আমি যা জানি তা তো আগেই বলেছি। অতীত বেল্ট দিয়ে মারা শুরু করে। নাদিম তবুও আগের স্টেটমেন্টই দেয়, জানায় হঠাৎ মাঝরাতে জেলার স্যার এসে কেশবের সেল খুলতে বললে আমি খুলে দেই, তারপর কেশবকে খুব মারে, মেরে চলে গেলে আমি আমার সেল লাগিয়ে দেই। এসব শুনে অতীত বলে তাহলে মারা গেল কিভাবে? নাদিম জানায় মারা যায়নি তো, জেলার স্যার চলে গেলে আমি নিজে হাতে ট্রিটমেন্ট করেছি, ড্রিঙ্কসও বানিয়ে দিয়েছি, সেটা কেশব খেয়েছে। এরপর একজনের সাথে ফোনে কথা বলে। ফোনে কথা বলার কথা আসলে অতীত জিজ্ঞেস করে কাকে ফোন করেছিল। নাদিম জানায় ফোনে কথা বলার সময় আমাকে বাইরে যেতে বলেছিল, তারপরও আমি শুনেছি রাজিনী ম্যামের সাথে কথা বলতে। কেশব রাজিনী ম্যামকে বলেছিল প্রস্তুত রাখতে, 1.5 ঘন্টা সময়ের জন্য সে যাচ্ছে। ফোন রাখলে আমি কেশবকে গোপন দরজা দিয়ে বাইরে বের করে দেই, কিন্তু 1.5 ঘন্টা পার হওয়ার পরও না আসলে ভেবে নেই হয়তো পালিয়েছে, তাই সেল লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এসব শুনে অতীত জিজ্ঞেস করে এসব কিছু তো আগে বলেন নাই। নাদিম জানায় আপনি জেলার স্যারকে সাসপেন্ড করিয়েছিলেন, তাই আর বলার সাহস হয়নি। অতীত এবার ক্লু পায়, কেশব লাস্ট দেখা করতে গিয়েছিল রাজিনীর সাথে। এই রাজিনী জেলখানার লেডি অ্যাটেন্ডেন্ট। এই রাজিনীকে টাকা দিয়ে কেশব নেয়নার ব্যাপারে ডিটেলস নিয়েছিল। তো অতীত চলে আসে রাজিনীর বাড়িতে। রাজিনী অতীতকে দেখে বুঝতে পারে কেন এসেছে।
অতীতও সব খুলে বলতে বলে। রাজিনী জানায়, সেদিন রাতে আমার ডিউটি প্রায় শেষের দিকেই ছিল। হঠাৎ কেশবের ফোন আসে আর নয়নাকে রেডি করে রাখতে বলে। আমি না করলেও শোনে না। আমিও নিরুপায় হয়ে নয়নাকে নিয়ে ডিসপেন্সারিতে আসি। নয়নাকে জানাই এইটা তার সাথে লাস্ট বার, এরপর আর তাকে কেউ কিছু করতে পারবে না। নয়নাকে ডিসপেন্সারিতে রেখে আমি কেবিনে ফিরে আসি। কেবিনে ফিরে আসার পর আমার মাঝে অস্থিরতা কাজ করতে থাকে, তাই কিছুক্ষণ পর আবার ডিসপেন্সারিতে যাই। গেলে রুমের বাইরে নয়নাকে বসে থাকতে দেখতে পাই। ডিসপেন্সারির রুমের লাইট অফ করে দরজা লাগিয়ে দিয়ে নয়নাকে ওখান থেকে নিয়ে আসি। এই হচ্ছে ঘটনা। সবকিছু শুনে অতীত বলে, আপনার এরকম জঘন্য কাজ করতে লজ্জা লাগে না? রাজিনী তার মৃত স্বামীর ছবি দেখিয়ে বলে, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগতো, সেই টাকা কেশব দিত, বিনিময়ে অনেক মেয়েকে ব্যবস্থা করে দিতে হতো, মাঝে মাঝে আমাকেও লাগতো তার। একদিন নয়নাও তার টার্গেটে চলে আসে, আমাকে হুমকি দেয়, আমি যদি নয়নার ব্যবস্থা না করে দিতে পারি তাহলে আমার মেয়েকেই টার্গেট করবে, তাই আমার মেয়েকে বাঁচাতে নয়নাকে পাঠিয়েছিলাম। সবকিছু শুনে অতীত বুঝতে পারে কেশবকে লাস্ট বার দেখেছিল নয়নাই, তাই একটা জুয়েলারি শপে আসে যেখানে জব করে নয়না। অতীত নয়নার কাছে এসে একটা ঠিকানা দিয়ে সন্ধ্যা 7টার সময় দেখা করতে বলে। কি জন্য দেখা করতে বলে সেটা নয়নাও ভালোভাবেই বুঝে যায়। সন্ধ্যায় একটা পার্কে নয়না আর অতীত এসে বসে। সেখানে অতীত নয়নাকে জানায়, আমি রাজিনীর সাথে দেখা করে এসেছি, তোমার সাথে কেশব কি করেছে বলো। নয়না জানায়, কেশব আমার সাথে কিছু করতে পারেনি, আর যেটা জানতে বা জানার জন্য বারবার আমার পিছু নেবেন সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কেশবকে মেরেছি, আমার বাড়ির ঠিকানা তো আপনার জানাই আছে, ধরে নিয়ে যায়েন। এটা বলে নয়না উঠতেই অতীত বলে, কেশব ভালো লোক ছিল না, কিন্তু তোমরা কে কে মিলে কেশবকে মেরেছ তা আমার জানা দরকার। আমি তোমাদের হেল্প করব, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ ইনভেস্টিগেশন করে তাহলে তোমাদের কাউকে ছেড়ে দেবে না, তাই পুরোটা বলো। নয়না এবার পুরোটা বলা শুরু করে। জানাই, কেশবের সাথে কোর্টে যাওয়ার সময় প্রথমবার দেখা, তার জন্যই আমি প্রথমবার ছাড়া পাইনি। সেদিন আবার জেলখানায় আসলে রাজিনী ম্যাম আমাকে বলে আজকে রাতে যেন প্রস্তুত হয়ে থাকি, তা না হলে খবর করে দেবে। আমিও ভয় পেয়ে প্রস্তুত হয়ে থাকি। রাতের বেলা আমাকে একটা ডিসপেন্সারিতে নিয়ে আসা হয় যেখানে আগে থেকেই উপস্থিত ছিল কেশব। আমি কেশবের থেকে নিজেকে বাঁচানোর জন্য আকুতি জানাই, কিন্তু কেশব বারবারই শুধু আমার উপর চড়াও হয়। আমি চিৎকার করতে শুরু করি। আমার চিৎকারে মঞ্জুজি আসে, শুরু করে দেয় কেশবের সাথে হাতাহাতি। মঞ্জুজি ওড়না দিয়ে কেশবের গলায় ফাঁস দিয়ে রাখে আর আমাকে রুম থেকে বাইরে যেতে বলে। আমি বাইরে বসে থাকলে রাজিনী আসে। আমি রাজিনীকে দেখিয়ে দেই গেট দিয়ে কেশব বেরিয়ে গিয়েছে, তাই রাজিনী গেট বন্ধ করে দেয়। ডিসপেন্সারির লাইট এবং দরজা লাগিয়ে আমাকে সেখান থেকে নিয়ে চলে আসে। সবকিছু শোনার পর মঞ্জুর কথা আসলে অতীত জিজ্ঞেস করে, মঞ্জুকে? নয়না জানায়, সিনিয়র কয়েদি, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছিল, কয়েকদিন বাদে সাজা শেষও হওয়ার কথা ছিল। অতীত এবার জিজ্ঞেস করে, মঞ্জুকে কোথায় পাওয়া যাবে? নয়না জানায়, শুনেছি পাহাড়ে চায়ের দোকান দিয়েছে, এমনটাই চারুলতা এবং সুজিতা দিদি জানিয়েছিলেন। এসব আবার কে জিজ্ঞেস করলে নয়না জানায়, একজন কয়েদি আর একজন মহিলা কারারক্ষী, যাদের সাথে মঞ্জুজির ভালো সম্পর্ক ছিল। এসব বলে নয়না যাওয়ার সময় অতীতকে বলে, তাকে তো আবার কিছু বলবেন না। অতীত হাসি দেয়। এরপর অতীত মঞ্জুর ক্রাইম ফাইল বের করে, যেখানে বুঝতে পারে মঞ্জুর সাথে শম্ভুও সামিল। তাই শম্ভুর নাম্বারে কল করে, কিন্তু শম্ভুকে কলে পায় না। জেলখানায় গিয়ে মঞ্জুর কাছের লোকদের থেকে কৌশলে বের করে মঞ্জু এখন কোথায় আছে। মঞ্জু থাকে ধর্মশালাতে। অতীত ধর্মশালার দিকেই যেতে থাকে। সেই সময় ধর্মশালাতে মঞ্জু এবং শম্ভুকে আমরা একসাথেই দেখি। দুজন একসাথে জীবন কাটাচ্ছে। পাহাড়ে যে ক্যাফে দিয়েছে সেটা দুজন মিলেই দিয়েছে, যেটার বাজার দুজন মিলেই করে। এর মধ্যেই অতীত চলে আসে মঞ্জুর ক্যাফেতে, কিন্তু সেখানে মঞ্জুকে পায় না। মঞ্জু এক কর্মচারীকে বলে মঞ্জুকে তার বাড়িতেই পাবেন, দেখিয়ে দেয় বাড়িও। অতীত বাড়ির রাস্তায় বসে থাকে। মঞ্জু এবং শম্ভু একসাথে বাড়ি ফিরে অতীতকে দেখে চমকে যায়। অতীত দুজনের সাথে বসে, তারপর মঞ্জুকে বলে, আপনার এরকম কেশবকে হত্যা করা উচিত হয়নি। জানি কেশব খারাপ, তারপরও হত্যা করা উচিত হয়নি। শম্ভু জানায়, কেশবকে তো হত্যা করা হয়নি, বধ করা হয়েছে। তখন আবার সেদিনের ফ্ল্যাশব্যাক শুরু হয়। মঞ্জু ওড়না দিয়ে পেঁচিয়ে কেশবকে মারতে পারে না। কেশব উঠে মঞ্জুর উপর আক্রমণ করলে মঞ্জু আবার লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে মঞ্জু হাতের কাছে সাইকেলের রিং পেলে সেই রিং দিয়ে কেশবের মাথায় আঘাত করে, আর তখন কেশব মারা যায়। কেশবকে মেরে ফেলার পর ভয় পেয়ে যায় মঞ্জু, তাই কল করে শম্ভুকে। শম্ভু মঞ্জুকে প্যানিক হতে নিষেধ করে, ভেতর থেকে চাবি নিয়ে এসে গেট খুলে দিতে বলে। মঞ্জু চাবি নিতে গিয়েও ভয় পেয়ে যায়, তারপর চাবি দিয়ে দরজা খোলে। শম্ভুর ডিসপেন্সারিতে প্রবেশ করে আগে সব রক্ত পরিষ্কার করে, সাইকেলের রিংটাও ফেলে দেয়। তারপর কেশবের লাশ টেনে বাইরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর শম্ভু মঞ্জুকে বলে, আমাদের কবে দেখা হবে জানি না, কিন্তু ভিতরে গিয়ে কোনো কিছু বলবে না। এই হচ্ছে কেশবকে মারার পুরো ডিটেলস। অতীতের পর বলে,
আইজি এই কেস সমাধান করতে মাত্র 5 দিন সময় দিয়েছিল। এর মধ্যে শুধু আজকের রাতটাই বাকি আছে। তাই মঞ্জু সিং আমার কাছে আত্মসমর্পণ করবেন নাকি লোকাল পুলিশের কাছে? শম্ভু তখন বলে, এখানে আত্মসমর্পণের কথা কোথা থেকে আসে? আমি মঞ্জুর সাথে তখনও ছিলাম, এখনো আছি। আপনি বোধহয় বুঝতে পারছেন না, লাশটা পাওয়া গিয়েছে জেলার প্রকাশ সিং এর বাংলোর পেছনে। শিবপুরীতে তো অনেক জঙ্গল আছে, এই জঙ্গলের কোনো এক জায়গায় লাশ পুঁতে রাখলে কখনো খুঁজে পেতেন না। তাহলে কেন আমি লাশ বাংলোর পেছনেই পুঁতে রাখলাম? এর কারণ আছে। আমি প্রকাশ স্যারের কাছে শুনেছিলাম বাংলোর পেছনে কখনো কোয়ার্টার হবে, তাই সেখানেই পুঁতে রাখি, যাতে যখন বাংলোর কাজ শুরু হবে তখন লাশটা সবার সামনে আসে। যাই হোক, কঙ্কালের পাশে একটা আংটি পেয়েছেন নিশ্চয়। এই আংটি জেলার প্রকাশের আর আমাদের লাইফ লাইন। প্রকাশ সেদিন রাতে যখন কেশবকে মারছিল তখনই তার আংটিটা পড়ে যায়। আংটি এবার কেশব আঙুলে পড়ে থাকলে শম্ভু সেই আংটিটাকে কাজে লাগায়। সবকিছু শুনে অতীত এবার বলে, তাহলে কি আপনারা নিষ্পাপ প্রকাশের ওপর সব দোষ চাপিয়ে দিতে চাচ্ছেন? শম্ভু তখন বলে, কে নিষ্পাপ? প্রকাশ তো নিষ্পাপ নয়, নিষ্পাপ হচ্ছে মঞ্জু সিং। এবার আমাদের সামনে চলে আসে সবচেয়ে বড় টুইস্ট। মুভির একদম শুরুতে মঞ্জু 2 প্রেমিক প্রেমিকাকে মেরে জেলে এসেছিল। মূলত মঞ্জু সিং কাউকে মারেইনি, মেরেছিল এই প্রকাশ সিং। প্রকাশ সিং এর ভাতিজা একজনকে নিয়ে পালিয়েছিল। প্রকাশ আগে ছেলেকে আঘাত করে মেরে ফেলে, তারপর ভাতিজাকে। দুজনকে মারার সময় আবার মঞ্জু সিং দেখে ফেলে, তাই প্রকাশ মঞ্জুকেও আঘাত করে অজ্ঞান করে ফেলে। যেহেতু প্রকাশ পুলিশের লোক ছিল, তাই প্ল্যান করে মঞ্জুকে ফাঁসিয়ে দেয়। মঞ্জু কাউকে মার্ডার না করে 28 বছর ধরে জেল খাটে। এসব অতীতকে জানালে অতীত বিস্মিত হয়। শম্ভু আরো বলে, আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা আর বাঁচবই বা কদিন। তারপরও যদি আমাদের দোষী করে সাজা দিতে চাও তাহলে এখান থেকে ধরে নিয়ে যেও। সবকিছু শুনে অতীতের মনে প্রশ্ন জাগে। সে প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। প্রকাশ জানায়, আমি কেশবকে মারিনি, যদি মারতাম তাহলে সব সত্য বলেই দিতাম। প্রকাশ এটা বললে অতীত বলে, তাহলে পঙ্কজ আর প্রাচীকে মেরে সেই সময় দোষ নিজের ঘাড়ে না নিয়ে অন্যের উপর চাপিয়ে দিয়েছিলেন কেন? প্রকাশ একদম চুপচাপ হয়ে যায়। অতীত বের করে আংটি, জানাই এটা কেশবের লাশের পাশে পাওয়া গিয়েছিল। এরকম অনেক এভিডেন্স আছে, তাই 2 মার্ডারের বদলে 1 মার্ডার কবুল করুন। প্রকাশ নিজের ভুল বুঝতে পেরে কেশবকে মারার দায় মেনে নেয়, তাই প্রকাশের জেল হয়। একদিকে জেলে প্রকাশ তার পাপের সাজা পেতে থাকে, অন্যদিকে বাইরে মঞ্জু এবং শম্ভু সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলে মুভিটি এখানে শেষ হয়। আসলে পাপ কখনো গোপন থাকে না, একদিন না একদিন তা ঠিকই প্রকাশ পায়, যেমনটা প্রকাশ সিংয়েরটাও প্রকাশ পেয়েছিল। আর কেশবদের মতো ক্রিমিনালদের শাস্তি মঞ্জুদের মতো নারীদের হাতের মৃত্যুর মতো পারফেক্ট আর কি বা হতে পারে? আপনাদের মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।